খেলতে পারেননি সাকিব, বললেন ফারুক আহমেদ। মাশরাফি ছাড়াও মুশফিক মাহমুদুল্লাহকে ভবিষ্যতে দেখতে চান বিসিবিতে। এবং জয় দিয়ে বছর শেষ করলো আর্সেনাল। ইপিএলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো গানার্স। টেবিলের তলানিতে থাকা উলভসের কাছে হোঁচট খেল ম্যান ইউনাইটেড। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিলেন বিসিবি কর্মকর্তা ও ক্রিকেটাররা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই গায়েবানা জানাজা। খালেদা জিয়ার মৃত্যু ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান বিসিবির পরিচালক রাহাত শামস। এ সময় তিনি আরও বলেন, খেলাধুলার প্রতি দেশনেত্রীর নিবেদন ছিল অন্য সবার চেয়ে আলাদা। সিলেট থেকে আরও জানাচ্ছেন অপু বণিক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা রূপ নেয় জনসমুদ্রে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষ অংশ নেন দেশের ইতিহাসের বৃহত্তম জানাজায়। 5 দিনের ব্যবধানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা। 27 ডিসেম্বর মাঠেই মৃত্যুবরণ করেন কোচ মাহবুব আলী জাকি। বুধবার বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজার আয়োজন করা হয় সিলেটে। দলের সঙ্গে থাকায় অনেকেই ঢাকায় সশরীরে অংশ নিতে পারেননি জানাজায়। এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটার, গ্রাউন্ড স্টাফ, ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সবাই দাঁড়িয়ে যান এক কাতারে, সম্মান জানান আপসহীন নেত্রীকে। বেগম খালেদা জিয়ার যে সমস্ত ফিলোসফি ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমস্ত ফিলোসফিস ছিল, ওই ফিলোসফিসগুলো নিয়ে যদি আমরা সঠিক রাজনীতির দিকে আমাদের দেশটাকে প্রবাহিত করি, সব দল মিলেই গণতান্ত্রিক ওয়েতে যদি আমরা এগিয়ে যাই, আমার মনে হয় আমাদের ক্রীড়াঙ্গনের জন্য ভালো হবে, সব সেক্টরের জন্য সেটা ভালো হবে। এবং যারা চলে যাচ্ছেন তাদের যে শিক্ষাগুলো, পজিটিভ শিক্ষাগুলো যদি আমরা নিয়ে চলি, এইটাই। সুখের আবহ নিয়ে দুদিন বিরতির পর কাল মাঠে গড়াবে বিপিএল এর খেলা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ম্যাচ বিরতির কারণে পরিবর্তন আনতে হয়েছে বিপিএল এর সূচিতে। গুঞ্জনই অবশেষে সত্যি হলো। চট্টগ্রাম পর্ব বাদ সিলেটেই অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি পর্যন্ত বিপিএল এর বাকি ম্যাচ, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ঢাকা পর্বে আসেনি কোনো পরিবর্তন। জাতীয় দলে খেলতে না পারা নিয়ে সাকিব আল হাসানের মন্তব্যের বিষয়ে সাবেক সভাপতি ফারুক আহমেদের ওপর দায় চাপালেন মিঠু। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ থমকে দিয়েছে পুরো দেশকে। শোকের ছায়া ক্রীড়াঙ্গনেও চলছে 3 দিনের জাতীয় শোক, যা বদলে দিয়েছে বিপিএল এর গতিপথ। শোকাবহ পুরো দেশ। স্থগিত হয়েছিল 30 জানুয়ারি 2টি ম্যাচ। এরপর থেকেই গুঞ্জন ছিল চট্টগ্রাম থেকে সরে যেতে পারে বিপিএল। অবশেষে সত্যি হলো গুঞ্জন। পরিবর্তন এসেছে বিপিএল এর সূচিতে। চট্টগ্রামে হচ্ছে না চলমান বিপিএল এর কোনো ম্যাচ। আগামী 12 জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে সিলেটেই। উদ্ভূত পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবিকে। বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে অ্যারাউন্ড 26। সো সেটা প্রথমে, প্লাস আপনারা জানেন যে আমাদের যে প্রোডাকশন, ইভেন আপনারাও সবারই একটা প্ল্যান আছে। তবে এতদিন সিলেটে 2টি উইকেটে ম্যাচ চললেও এবার বাড়ানো হবে উইকেট সংখ্যা। 2টির পরিবর্তে মোট 4টি উইকেট ব্যবহার করা হবে সিলেট পর্বে। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ বিপিএল। চট্টগ্রামের মতো ব্যাটিং প্যারাডাইস উইকেটে খেলার আর সুযোগ হচ্ছে না ক্রিকেটারদের। প্রস্তুতিতে কিছুটা হলেও ফাটা পড়বে। চিটাগাংয়ে হলে ভালো হতো, এত ক্লাসিক উইকেট, 3 রকম উইকেটে খেলে। এই জন্যই কিন্তু বিপিএল করার 2টো কারণ কিন্তু আপনারা জানেন। একটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা যাতে কিছু সম্মানী পায় তাদের আর্নিংয়ের ব্যাপারে। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ টিমের একটা টুর্নামেন্ট খেলে ইনফর্ম ব্যাটসম্যানরা, বোলাররা যদি যেত, আমাদের টিমের পারফরমেন্স বেটার হতো। এই 2টো জিনিসের সেইখানে এখন যেটা আমরাও দুঃখিত, চিটাগাংয়ে খেলা হচ্ছে না সবার জন্যই, কিন্তু এটা এক্স করে নিতে হচ্ছে, এটার কিছু ওয়ে নাই। এদিকে জাতীয় দলে খেলতে না দেয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব আল হাসান। জানিয়ে আইসিসিতে যাওয়ার কথাও বলেছেন টাইগার অলরাউন্ডার। এ ব্যাপারে পুরো দায় সাবেক সভাপতি ও বর্তমান সহসভাপতি ফারুক আহমেদের উপর চাপালেন ইফতেখার মিঠু। ফারুক ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, কারণ উনি এই ডিসিশনটা
তখন তো উনি যোগাযোগ ছিল আমাদের অ্যাডভাইজার বলেন, আমাদের যে রাষ্ট্রীয় যে সবচেয়ে সর্বময় যারা ছিল তাদের সাথে কানেকশন ছিল। বিপিএলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দুই দলে জাতীয় দলের যে ক্রিকেটাররা থাকবেন তাদের নিয়ে চট্টগ্রামে ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিবি। বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে জয় দিয়ে আসর শুরু করা ঢাকা ক্যাপিটালস। ম্যাচের আগের দিন অনুশীলন করেছে দুই দল। স্বাগতিকদের বিপক্ষে জয় পাওয়া কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে ঢাকার জন্য। দু দলের ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার দুপুর 1টায়। সিলেট থেকে আরও জানাচ্ছেন শিমুল। উদ্ভূত পরিস্থিতিতে পরিবর্তন আনতে হয়েছে বিপিএল এর সূচিতে। অবশেষে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। 30 ডিসেম্বর স্থগিত হওয়া ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে 4 জানুয়ারি। বাকি সূচি আছে আগের মতোই। সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। তারকা সমৃদ্ধ ঢাকা আছে দারুণ ছন্দে। প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলকে একরকম উড়িয়ে দিয়েছে ক্যাপিটালস। ঢাকার বড় শক্তি ডিরেক্ট সাইনিং তাসকির আহমেদ যোগ দিয়েছেন ক্যাপিটালস ডেরায়। শক্তি বেড়েছে বোলিং অ্যাটাকে। প্রথম ম্যাচে সালমান মির্জা 4 ওভারে 17 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। এছাড়া পাকিস্তানি ইমাদ ওয়াসিম হন ম্যাচ সেরা। বোলিংয়ে সিলেট টাইটান্সকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ঢাকা। ব্যাট হাতে ছন্দে আছেন তরুণ আবদুল্লাহ আল মামুন। অলরাউন্ডার বেশি থাকায় ব্যাটিং লাইনটাও বেশ লম্বা ঢাকার। ওপেনিংয়ে সাইফ হাসান ও ওসমান খান। কিছুটা ছন্দহীন সাইফ, তার জন্য চ্যালেঞ্জ থাকবে রানে ফেরার। মামুনের পর মোহাম্মদ মিথুন, নাসির, সাব্বির, শামীম পাটোয়ারিরা দক্ষতা রাখেন ইনিংসের ফিনিশিংয়ে। সঙ্গে অলরাউন্ডার সাইফউদ্দিন, ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে সুযোগ আছে রান পাওয়ার। স্বাগতিক সমর্থকদের বিপক্ষে খেলতে হলেও শক্তিমত্তায় মিরাজদের দল থেকে বেশ এগিয়ে ঢাকা ক্যাপিটালস। সিলেট টাইটান্স অবশ্য ঘরের মাঠে হারতে চাইবে না। ম্যাচের আগের দিন 2 ঘন্টা অনুশীলন করেছেন মিরাজরা। এই দলটাতে আছে টি-20-র বেশ কিছু তারকা। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাইম আইয়ুব টাইটান্স শিবিরে। তার দিনে যে কোনো দলকে ধসিয়ে দিতে পারেন একা হাতে। এছাড়াও শক্তি বাড়াতে এরই মধ্যে দলে যোগ দেওয়ার কথা আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমর জায়েদ। তবে ভ্রমণ ক্লান্তি নিয়ে কতটা পারফর্ম করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। এছাড়াও পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, ধ্রুব, লোকাল জাকির হাসান আছেন ছন্দে। তাই ঘরের মাঠে তারাও প্রস্তুত ঢাকা ক্যাপিটালসকে চ্যালেঞ্জ জানাতে। তাই ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে বলাই যায়। আগামী 20 জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াড। বেঙ্গালুরুতে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে 28 জানুয়ারি দেশ ছাড়বে টাইগাররা। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, বিপিএল এর পারফরমেন্সে নজর থাকবে, তবে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে পরিবর্তন আনাটা কিছুটা কঠিন। বিদায়ী বছরে এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারার আক্ষেপ রয়েছে বোর্ডের। ফাহিম আরও বলেন, বিশ্ব মঞ্চে ভালো করতে চাইলে ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নের বিকল্প নেই। বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক আর জাতীয় নির্বাচনের ডামাডোলে আড়ালে বিপিএল। তবে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কদিন আগে শুরু হওয়া বিপিএল এর সার্বিক ব্যবস্থাপনা তো আছেই, নীতি নির্ধারকদের ভাবতে হচ্ছে টি-20 বিশ্বকাপ নিয়েও। মেগা ইভেন্টের জন্য স্কোয়াড মোটামুটি তৈরি, তবে এর বাইরেও বিপিএলে কেউ চোখ ধাঁধানো পারফরমেন্স উপহার দিলে বিবেচনায় রাখতে হবে। যদিও শেষ মুহূর্তে খুব একটা পরিবর্তনের পক্ষে নয় বিসিবি। ওয়ার্ল্ড কাপ এত কাছে যে ইট ইজ কিছু কিছু জায়গায় যেমন মিডল অর্ডারে নিয়ে আমাদের কিছুটা অস্বস্তি আছে। যে ধরনের ব্যাটিং করা দরকার সেখানে যথেষ্ট সংখ্যক খেলোয়াড় আমাদের নেই। আরও একটা ট্রফি শূন্য বছর পার হয়ে গেল। আসন্ন টি-20 বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবসম্মত নয়। ঝুলে আছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলাও। এই শিরোপা খরা ব্যথিত করে বোর্ডকে। আরো ভালো খেলতে পারার মতো একটা দল, এবং আমরা দেখছি এশিয়া কাপের কথা যদি বলি, এশিয়া কাপে আমরা খুব ভালো খেলতে খেলতে হঠাৎ করে কিন্তু আমরা এশিয়া কাপ থেকে বাদ পড়ে গেলাম। আমাদের সুযোগ ছিল ফাইনাল খেলা। ওই আক্ষেপটা আছে। 50 ওভার্স গেমে আমরা একেবারে পূর্ণ শক্তি দল নিয়ে সবসময় খেলতে চাইবো। মিনিমাম 8th পজিশন করতে হবে আমরা যদি কোয়ালিফাই করতে চাই। এই বিশ্বকাপ শেষ হয়ে গেলে আমাদের ফোকাসটা পুরোপুরি চলে যাবে ওইদিকে। অলরেডি আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা আলাপ আলোচনা করেছি, বাট ফোকাসটা ওখানে চলে যাবে। এটা এইদিকে চোখ রেখে কিন্তু মুস্তাফিজকে আমরা পুরো আইপিএলে কিন্তু ছাড়িনি। আমাদের দল বাইরে গিয়ে খেলবে, খেলে আরও নিজেদের ডেভেলপ করবে, ওটার উপর যে নির্ভরশীল হয়ে যায়
আমার মনে হয় এটা কাজের কাজ হবে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটকে আরও কম্পিটিটিভ করতে হবে। আমাদের ডোমেস্টিক ক্রিকেট আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি করে না, সমস্যা হচ্ছে এটা। আমাদের আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি হয় কিন্তু জাতীয় দলে এসে। এগুলো অনেক দূরের কথা। আপাতত টি-20 বিশ্বকাপের লক্ষ্য সম্ভাবনা নিয়ে ভাবাই শ্রেয়। জানা গেছে 15 থেকে 20 জানুয়ারির মধ্যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। সাকিব আল হাসানের দেশে এসে টেস্ট খেলতে না পারার কোনো দায় নিতে চান না ফারুক আহমেদ। এই ইস্যুতে পুরো সিদ্ধান্তই নিয়েছিল সরকার। সময় সংবাদে জানিয়েছেন, সে সময় বোর্ডের সভাপতির দায়িত্বে থাকা ফারুক আহমেদ ভবিষ্যতে ক্রিকেট বোর্ডে তামিম ছাড়াও মাশরাফি, মুশফিক কিংবা মাহমুদুল্লাহদের দেখতে চান ফারুক। যদিও বিশেষ একটা পক্ষের জন্য সেটাও বেশ কঠিন হবে বলেই মনে করেন বিসিবি সহসভাপতি। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সাকিব আল হাসান সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছেন তিনি এখনও কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। অনেকেই আপনাকে দায় দেয় যে সাকিব যখন সাউথ আফ্রিকার এগেনস্টে টেস্ট খেলতে চেয়েছিল আপনার কারণে সাকিব নাকি পারেনি। I am just a small stakeholder in this. আপনি জানেন তো সাকিব ইস্যু তো দ্য ন্যাশনাল ইস্যু, তো রাষ্ট্রের ব্যাপার। আমি তো ফারুক আহমেদ আই ক্যানট গিভ হিম সেফটি, মব, এগুলো তো আমি কিছু না। এটা তো অ্যাবসলিউটলি আপনি জানেন সাকিব তখন কোথায়, দুবাই পর্যন্ত এসেছিল। অ্যান্ড আমি দুবাই তখন মিটিংয়ে দুবাইয়ে আমি, অ্যান্ড এখান থেকে ক্যাটেগরিক্যালি নাজবুল আবিদিন ফোন করে বলেছে সিকিউরিটি থ্রেট আছে, তাকে উপদেষ্টা মহোদয় বলেছেন। তারপর আমি উপদেষ্টা মহোদয়কে ফোন করলাম যে সাকিব আসছে, আমরা চেষ্টা করতে পারি। আমি ওখান থেকে সেই প্ল্যানটা কী হবে সাকিব আসলে, সব গেটগুলো, প্রশিকার মোড়, 10 নম্বর সব কিছু বন্ধ হয়। আমি হ্যাঁ, ওইবার কোনো লোক দরকার নাই, আমরা যদি খেলা কেন তখন তো গভর্নমেন্ট অ্যাগ্রি করেছিল আসবে, লাস্ট মোমেন্টে সে আবার ক্যান্সেল করেছে। আমি তো আপনাকে সিকিউরিটি দিতে পারবো না, এটা তো গভর্নমেন্ট দিবে সিকিউরিটি। সাকিব দেশে আসবে, সিকিউরিটি ব্যবস্থা আপনি করতে পারেন যে অনেক ফোর্স দিয়ে, কিন্তু সাকিব দেশ থেকে বেরোতে পারবে কি পারবে না তো আমার কল না। সেটা আমি সাকিবের ভক্তদের বলতে চাই যে এটা আপনারা যেটা চিন্তা করেছেন এটা আপনার আসলে চিন্তা করা উচিত না। সাকিব যেই কাজ করেছে এটা ভালো মন্দ হয়তো বা দুই ভাগ হইতে পারে, যে ওনার খেলার অবস্থায় ইলেকশন করেছে, রাজনীতি করেছে, ঠিক ছিল কি ভুল ছিল, অ্যান্ড সে ওয়াজ নট উইথ দ্য স্টুডেন্টদের যে আমাদের এতগুলো প্রাণহানি হয়েছে, তার হয়তো বা হি ডিড নট অ্যাক্ট প্রপারলি, বা তার একটা স্টেটমেন্ট যে জন্য সেটা একটা চাই। একটা মানুষ তো ভালো খারাপ দিক থাকে। সো ক্রিকেটে সে আমাদের দেশের জন্য আজকে বাংলাদেশ ক্রিকেটে একটা জায়গা পৌঁছেছে, পুরো দুনিয়া আমাদের জানে, সাকিবের দেশ হিসাবে অনেকে মনে করে যে ক্রিকেটিং নেশন হিসাবে পরিচিতি। সো এটার জন্য আমি হয়তো চিন্তা করেছিলাম যে একটা ম্যাচ খেললে শেষ করলে ভালোই হতো। এটা আমার ব্যক্তিগত অভিমত। আই ডোন্ট ওয়ান্ট টু অফেন্ড এনিওয়ান, বাট এটা আমার ব্যক্তিগত, আমি ফর্মার ক্যাপ্টেন প্লেয়ার হিসেবে আমি মনে করি। সো সাকিবকে আসলে আর ওই কলটাও আমার ছিল না। আপনি কি এখন ওই সুযোগটা দেখেন সাকিবের, সে যে বলেছে দেশে এসে? আমি আসলে খুব বেশি দেখি না, আমি খুব কম দেখি। বিকজ আপনি মনে করেন সাকিব ইজ নট গেটিং ইয়াঙ্গার ডে বাই ডে, ইজ গেটিং ওল্ড। আপনার ফিটনেস লেভেলটা কতদিন ধরে রাখতে পারবে, সিচুয়েশন কখন হবে। সো আই হ্যাভ ডাউটস সাকিবের ব্যাপারে। মাশরাফি বিন মুর্তজা বর্তমান ক্রিকেটের প্রেক্ষাপটে তাকে নিয়ে কোনো আলোচনা হয় না, কিন্তু আমরা জানি তিনি খুব প্রাসঙ্গিক ছিলেন বছরখানেক বা 1.5 বছর আগেও বাংলাদেশের ক্রিকেটে তিনি মাঠেও খেলেছেন। অনেকেই বলতেন বা ধরা হতো যে মাশরাফি বিন মুর্তজা হয়তো বা বিসিবিতে আসলে ক্রিকেটকে অনেক কিছু দিতে পারবেন, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হোক বা ডিরেক্টর হোক। তিনি যদিও কখনো নিজে থেকে বলেননি। মাশরাফি কি ইন ফিউচার আপনি বিসিবিতে দেখেন? আমি শুধু মাশরাফিকে না, আমি দেখি মুশফিককে, আমি দেখি মাহমুদুল্লাহকে, আমি দেখি মানে যারা খেলেছে, তামিম, হয়তো বা তামিম অন্য রোলে আসবে। সো আমি যারা ভাস্ট বাংলাদেশের জন্য করেছে এবং ওই নলেজ আছে যাদের, তারা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার আমার মনে হয়। এখন শুধু মাশরাফি না, মাহমুদুল্লাহকে যদি আমি দেখি খুব শীঘ্রই একটা মানে যে কোনো একটা জায়গায় সিলেকশন কমিটি, কোচিং, সব জায়গায় সে আসতে পারে। মানে অনেক ঠান্ডা, সিলেটে অনেক ঠান্ডা, ঢাকাতেও ঠান্ডা, আর কিশোরগঞ্জে নাকি সবচেয়ে বেশি ঠান্ডা। তো বডিতে ময়েশ্চার ধরে রাখার জন্য এই ঠান্ডায় আপনার সেরা উপায় হতে পারে, অপশন হতে পারে লিলি হুইপচিয়া বডি ওয়াশ। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, এবং এই ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে 3 থেকে 4টা ক্যারেক্টারকে নিয়ে কথা বলতে হবে। আজকে যেই ম্যাচটা কিছুক্ষণ আগে হয়েছে, সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল
রংপুর রাইডার্স, এবারের বিপিএল এর সবচেয়ে ডেকোরেটেড টিম, এবং তাদের মুখোমুখি হয়েছিল কমিটির টিম চট্টগ্রামের যে দলটার বিপক্ষে রংপুর খেলতে নামলো, রয়্যালসের বিপক্ষে রাইডার্সের যে ম্যাচটা হলো, সেই ম্যাচ দেখার পরে বাংলাদেশের এমন কোনো দর্শক নাই যে হতাশ হবে না। এই আলোচনা আমি আসছি। এবং এই টিমের ব্যবস্থাপনা এবং পরিকল্পনায় যারা রয়েছে তারা আসলে কি পরিকল্পনা করছে, ডেফিনেটলি কিছু পয়েন্টস রয়েছে, সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে, সেই পয়েন্টও আমি আসছি। তবে তার আগে একটু রিশাদকে নিয়ে কথা বলতে চাই, তার আগে একটু সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে চাই। সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তাসকিন আহমেদ, স্টেটমেন্ট দিয়েছেন। আমি সেই প্রশ্নটা করেছিলাম যে সাকিবের ক্ষেত্রে যে কোনো দল, ন্যাশনাল টিম হতে পারে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হতে পারে, খেলার ক্ষেত্রে ফিটনেস কিছুই না। সাকিব আল হাসানের ক্ষেত্রে সাকিব আল হাসানের এক্সপেরিয়েন্স অর্থাৎ তার অভিজ্ঞতা তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা এতটাই বিরল যে কোনো দল তাকে চাইবে। এবং তাসকিন আহমেদ বলেছেন যে অনেকটা তিনি যেন অসহায়, কারণ বাংলাদেশের হয়ে এরকম একজন ক্রিকেটার যাকে যে কোনো দল চাইবে, তার ক্ষেত্রে কল নেয়ার সক্ষমতা তাসকিনের নেই, তার কন্ট্রোলে ব্যাপারটা নেই। তাসকিন খেলছেন ঢাকার হয়ে, এবং যাদের ব্র্যান্ডিং করলাম, এন্ডোর্সমেন্ট করলাম, সেই লিলি অরিক্স তারাও ঢাকা টিমের সাথে জড়িত। আজকে এই সাকিবের ডিসকাশন যখন করছি, তাসকিন আহমেদ যখন সেই কথা বলছে, রিশাদ হোসেন একই সময়ে